সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ, দিনভর নানা কর্মসূচি। মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ জামায়াতের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, ভোটে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এনসিপি। ইসির নির্দেশনা ও মন্ত্রণালয়ের বরাদ্দের পরও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসিটিভি, সরকারি দপ্তরের নিষেধাজ্ঞায় বিভ্রান্তি। বয়লারের টিউব ফেটে যাওয়ায় বন্ধ দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এলপিজি সংকট কাটাতে আমদানির অনুমতি পেল ডিপিসি। নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 হুইলারের দাপট, উল্টো পথেও চলাচল, টোকেন মানি দিয়ে সড়কে ওঠার অভিযোগ। এবং স্পেনের কর্ডোবা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু, আরো ২৫ জনের অবস্থা গুরুতর, আহত শতাধিক। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত, আমি গালিব ইবনে রিয়াজ। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত জনপদ বাগবাড়ির মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। শিক্ষা জীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। তার নামে গড়ে ওঠা জেড ফোর্স রণাঙ্গনে যুদ্ধ করে দুঃসাহসিকতায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি ৩ বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। আজকের এই দিন গভীর শ্রদ্ধাভরে নানা কর্মসূচিতে তাকে স্মরণ করছে বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষ। মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ করেছে জামায়াত। একই সঙ্গে ভোট কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশের নিষেধাজ্ঞা জারির সুপারিশও করেছে দলটি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করেন, একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুরু হয় জামায়াতের বৈঠক। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ও সহ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় বিএনপির ফ্যামিলি ও কৃষক কার্ড একটি ধোঁকাবাজি উল্লেখ করে তাহের অভিযোগ করেন, একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করে। সুষ্ঠু নির্বাচন চাইলে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে জামায়াত। এ সময় নির্বাচন কমিশনকে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানানো হয়। চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈঠকে সেনাবাহিনী সহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে ভোটকক্ষের ভেতরে প্রবেশের অনুমতি না দিতে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে জামায়াত। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া
ঠিক হবে না। তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। অন্যদিকে ইলেকশন কমিশন অন্যায় ও ক্ষমতা বহির্ভূতভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছে অভিযোগ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচন সাধারণ মানুষের মাঝে প্রভাব ফেলছে। জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। ইলেকশন কমিশন অন্যায়ভাবে ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে একবার স্থগিত করেছিল। ব্রিফিংয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 10 দলীয় জোটে আরও দল যুক্ত হওয়ার আভাস দেয় জামায়াত। এছাড়াও 11 দলীয় জোটে ভূমিকার কারণে ইসলামী আন্দোলনে নায়েবে আমিরের আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানান জামায়াতের নায়েবে আমির। আমরা ফজল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। রাজু আহমেদ, এখন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই কমিশনের অধীনে দল নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এনসিপির অস্থায়ী কার্যালয়ে একথা বলেন তিনি। নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে। আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা শরাফুদ্দিন আহমেদ চৌধুরী। রোববার নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে লেখা চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের আসন দুটির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের বিশাল আকৃতির রঙিন ছবি এবং দেশ সংস্কারের গণভোট হ্যাঁর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী। চিঠিতে সোমবার সকাল 9:30টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে সোমবার সকাল 11টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিনে বেশি গুরুত্ব পেয়েছে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। এদিন প্রার্থিতা হারিয়েছেন কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া ও চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। শেষ দিনে শুনানিতে 35টি আবেদনের বাইরেও দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতায় থাকা 30টি আপিল নিয়ে শুনানি করে কমিশন। দিনব্যাপী 63টি আবেদনের মধ্যে 35টি নামঞ্জুর হয়, মঞ্জুর হয়েছে 23টি। অপেক্ষমান রাখা হয় 2 আপিল আবেদন। বিস্তারিত প্রতিবেদনে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলে নির্দিষ্ট সময়ের চেয়ে 3 ঘন্টা বেশি সময় ধরে। এদিন প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানিতে বেশিরভাগ আবেদনই নামঞ্জুর করে ইসি। রোববারের এই শুনানিতে কার্যতালিকায় থাকা 35 আপিলের বাইরেও দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতায় থাকা 28 আপিল নিয়ে শুনানি করে কমিশন। দিনব্যাপী 63 আবেদনের মধ্যে 35 আপিলই নামঞ্জুর হয়, মঞ্জুর হয়েছে 23টি। অপেক্ষমান রাখা হয় 2টি আপিল আবেদন। দ্বৈত নাগরিকত্বের জন্য বাতিল থাকছে কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে ইসি। একই সাথে চট্টগ্রাম 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করায় তার প্রার্থিতা বৈধই থাকছে। আর প্রার্থিতা বহাল থাকছে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন। চট্টগ্রামের প্রার্থী সরওয়ার আলম, ওনার মনোনয়নপত্র কমিশন বৈধ করেছিল। পরবর্তীতে ব্যাংক একটা লিজিং কোম্পানির আপিল বিভাগের একটি আদেশ করার পরে
কমিশন সেই রায়টি পুনর্বিবেচনা করে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। জনাব আব্দুল আওয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। এদিন দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠা ঢাকা 1 আসনের জামায়াতের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যশোর 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুসলিম উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। যারা দ্বৈত নাগরিক আছেন তার মধ্যে অনেক বিভিন্ন সেক্টরে অনেক এক্সপার্ট লোকজন আছেন, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জন্য তাদের যে ভূমিকা আরও সেটাকে ব্যাপকতর করার ক্ষেত্রে এই আইনটি নিয়েও আমার মনে হয় যে আগামী যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একটু বিবেচনা করবেন। ডুয়েল সিটিজেনশিপে ইস্যুতে আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। ডুয়েল সিটিজেনশিপের যে কথা সেটা সংবিধানই বলে দিছে, বাংলাদেশের নাগরিক ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি 645টা আপিলের শুনানিতে 400টির বেশি আবেদন মঞ্জুর করেছে কমিশন। ইসির এসব শুনানিতে কমিশনের পক্ষপাতিত্ব ছিল না বলেও স্পষ্ট করেন সিসি। নির্বাচন কমিশনের আপিলে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের নির্বাচনে লড়তে হলে আদালতের মাধ্যমে প্রার্থিতা পাওয়ার সুযোগ থাকছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। নির্বাচন কমিশন থেকে আছে নির্দেশনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আছে বরাদ্দ, কিন্তু সরকারি দপ্তর থেকেই নোট দেয়া আছে কেনা যাবে না সিসিটিভি। এতে জেলা শিক্ষা অফিস কিংবা তৃণমূলের শিক্ষা প্রতিষ্ঠান, সব পর্যায়ের কর্মকর্তা কিংবা কর্তৃপক্ষ সবাই বিভ্রান্ত হচ্ছেন। এখন প্রশ্ন উঠেছে, নির্বাচনের বাকি আর যখন মাত্র 3 সপ্তাহ, তখন আদৌ কি সিসিটিভি সংযোজন সম্ভব? উপদেষ্টা বলছেন, এখন সরকারিভাবে সিসিটিভি কিনতে গেলে সময় লাগবে 3 থেকে 6 মাস, তাই অন্যভাবে ম্যানেজের চেষ্টা চলছে। বিস্তারিত জানিয়েছেন আজহার লিমন এবং ছবি তুলেছেন রিপন হোসেন। 2021 সালের 11 নভেম্বর ভোট গ্রহণ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই শুরু হয় সংঘর্ষ। আহত হন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সহ অনেকেই। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 বছর পর আমরা আবার রামপ্রসাদ চরের সেই ভোট কেন্দ্রটিতে। আমরা দেখতে চাই এই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতটা পরিবর্তন হলো নির্বাচন কমিশনের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা। মেঘনাপাড়ের 4 চালার এই 2টি টিনের ঘরই মূলত কুমিল্লা 1 আসনের 101 নম্বর ভোট কেন্দ্র রামপ্রসাদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো সীমানা প্রাচীর নেই, নরবরের টিনের বেড়ায় কোনো মতে ঝুলে আছে জং ধরা জানলা। এই 2টি স্কুল ঘরের 2 বারান্দায় লাগানো আছে 2টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তা সচল নয়। এটার মাধ্যমে আগে আমরা দেখতাম আর কি, এখন আমার লগ ইন চাই, লগ ইন দিলে এখন আমার মোবাইল নাম্বারটা আমার দিলে পাসওয়ার্ড আর আমাদের কাছে নেই। এই স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা শারমিন জানাচ্ছিলেন, 2024 সালের 9 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এই সিসিটিভি ক্যামেরা তাদের লাগাতে হয়েছিল একদিনের নোটিশে স্কুলের জমানো ফান্ড ব্যবহার করে। কারণ কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে এটি করার নির্দেশ এসেছিল, যেভাবে এবার কোনো নির্দেশনা আসেনি। এবার যে নির্দেশনটা যেটা জানি যে এটা অফিস থেকে, এখন আমাদের অফিস কিনা বা নির্বাচন অফিস কিনা জানি যে প্রতিটা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে। নামে মাত্র হলেও আগের আমলে লাগানো কিছু সিসিটিভি কিছু ভোট কেন্দ্রে তবু আছে, কিন্তু শিবপুর উপজেলার এই ভরতের কান্দ্রি সরকারি প্রাথমিক স্কুলে সেটিও নেই। ভোট ডাকাত ধরার এই সহজলভ্য যন্ত্রটির সঙ্গে নেই সীমানা প্রাচীরও। একইভাবে সিসিটিভি নেই সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কুমিল্লা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়েও। এবং এভাবে একই চিত্র দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে। সবাই জানেন বরাদ্দ আছে কিংবা আসবে, কিন্তু আসেনি। আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্যই সংস্কারের জন্য সরকার কিছু বরাদ্দ দিয়েছে। সিসি ক্যামেরা মাস্ট, এছাড়া তো লোকজন ধরা যাবে না, তাদের উপরেই নির্ভর করে। নরসিংদী জেলার এই নির্বাচন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, এই জেলার কতটি স্কুলের সিসিটিভি সচল আছে। 663টা ভোট কেন্দ্রের মধ্যে 185টা কেন্দ্রে সিসিটিভি রয়েছে। তো এর মধ্যে সিসিটিভি আপনারা জানেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু দেখা গেছে 10টা ক্যামেরার মধ্যে 5টা সচল আছে, 5টা সচল নেই। ইলেকশনের আগে কতটা বাস্তবায়ন হবে আসলে বলা মুশকিল, তবে আমরা আশাবাদী।
এটা ঠিক নির্বাচন কমিশনের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা কাগজে কলমে দেখানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পাঠানো ওই বার্তায় যেসব বিষয়ে বলা হয়েছিল তার অন্যতম ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন নিশ্চিত করা। যদিও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন সিসিটিভি সংযোজন সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা তারা পাননি। ওখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে আমরা তো লিখছিলাম টাকার জন্য, মেরামতের জন্য, মেরামতের টাকা সবগুলো দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। এই অস্পষ্টতা কেন প্রশ্ন করেছিলাম পরিবেশ উপদেষ্টাকে। আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা ফলো করতে হবে, সেটা ফলো করে আসার ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা আর নথিগত নির্দেশনার পার্থক্য সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 1.5 বছর সময় পেয়ে নির্বাচনের ঘাটতি রাখবেন কেন আপনি? তাহলে এটা আপনার অদক্ষতা এবং আপনি নিজে পারছেন না বিধায়, তো না পারলে পদে থাকেন কেন? যদি এই ক্যামেরার কারণে যদি নিরাপত্তা বলেন, ভোট কারচুপি বলেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে তো কেউ আপনাকে ছাড়বে না। সারা দেশের 42,761টি ভোট কেন্দ্রকে যেভাবে লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা গেছে প্রায় 9,000 ভোট কেন্দ্র সীমান্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং রাজনৈতিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হলুদ চিহ্নিত অর্থাৎ ঝুঁকিপূর্ণ আছে আরও 16,000-এর বেশি ভোট কেন্দ্র। নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেও যেভাবে এসব ভোট কেন্দ্রকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় আনা যাচ্ছে না, সেখানে নির্বাচনটি আসলে কেমন হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, এখন ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার সকালে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় দ্বিতীয় ও তৃতীয় ইউনিট। এর মধ্য দিয়ে কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদনই বন্ধ হলো। দ্বিতীয় ইউনিটটি 2020 সালে ও তৃতীয়টি গেল নভেম্বরের 1 তারিখে বন্ধ হয়ে যায়। রোববার সকাল থেকে প্রথম ইউনিটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বয়লার ঠান্ডা হলে মেরামত কাজ শুরু হবে, তবে কবে নাগাদ আবার উৎপাদন শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও এলপিজি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। G2G ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রোববার রাতে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল্লাহ আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। এর পরই G2G বা সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির সংকট দেখা দিলে আমদানির অনুমতি চেয়ে গেল 10 জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছিল বিপিসি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো। হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি। মাঘের শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার ঠান্ডা বাতাসের সাথে লড়াই করে ভাত কাপড়ের সংগ্রাম করছেন নিম্ন আয়ের মানুষরা। গরম কাপড়ের অভাবে কষ্টে রাত কাটাচ্ছেন অনেকেই। লুৎফর রহমানের প্রতিবেদন। অগ্রহায়ণে নতুন ধানের ঘ্রাণ শেষ হওয়ার আগেই হিমালয় কন্যা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসে শীত। কুয়াশা ঢাকা পথঘাট, বয়ে চলা উত্তরের হাওয়া, জবুথবু জীবন এই শীতকালে। উত্তরের শীত আসে দুর্যোগ হয়ে, শুভ্র জনপদে নেমে আসে নিস্তব্ধতা, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। ভোরের জনপদে যখন মানুষ লেপকাথার উষ্ণতায় আশ্রয় নেয়, তখন দুমুঠো ভাতের সন্ধানে বেরিয়ে পড়েন অনেকেই। বরফ ঠান্ডা নদীর পানিতে নেমে বালু পাথর সংগ্রহের কঠিন লড়াই চলে তাদের। শীতে আর শুধু আমরা ঘন ঘন ডাঙা উঠি, আবার আগুনের শরীর হিট করে তারপর আমরা পানিতে নামে কাজ করি। মনে করো 6টায় লাভি, 6টা হাতে 4টা পর্যন্ত এইভাবে কাজ করিবার লাগে ঠান্ডার।
দৈনিক আয় নির্ভর মানুষের এই লড়াই প্রকৃতির সাথে নিত্যদিনের। পৌষ আর মাঘ এলেই বেকার সময় পার করেন অসংখ্য মানুষ। এ সময় জমে ওঠে শাকসবজির আবাদ। কুয়াশা ভেদ করে মাঠে নেমে ঘাম ঝরান প্রান্তিক কৃষকরাও। এখানে বসে থাকি আর বাসায় যাই, কাম কাজ নাই, কি করে খাবো? গরিব মানুষ, কাজ কাম নাই, ছেলে মেয়ে নাই, এভাবে ইট পাথর ভাঙে খাই। এই কুয়াশাটা কয়েকদিন থেকে শুরু হচ্ছে, কিন্তু থাকা যায় না, আর কাজ কাম তো একবারে বন্ধ। এই রোদে কি, বৃষ্টি কি, ঝড়ে কি, আর কুয়াশায় কি আমাদেরকে কৃষি বাড়ি আসতে হবে, যা হাল টাল দিতে হয়, ওষুধ দিতে হয়। অসহায় মানুষের ভরসা খড়কুটোর আগুন। সরকারি সহায়তা পৌঁছায় না অনেক ঘরেই, তাই পুরনো কাপড়ের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এদিকে শৈত্যপ্রবাহ বাড়ায়, সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগও। হাসপাতালেও বাড়ছে বাড়তি চাপ। বেশি সমর্থন নাই আমাদের যে দামি দামি সুইটার কিনবো। বড় বড় মার্কেটে যায় নতুন জামা কাপড় কিনতে পারি না, অনেক টাকা লাগে। তাই আমরা এখান থেকে কম দামের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এখান থেকে আমরা কিনে নিই। আমাদের এলাকাতে এখন প্রচুর ঠান্ডা, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব মুশকিল হয়ে গেছে। এখন বাচ্চা নিয়ে এখানে এই হসপিটালে দৌড়াদৌড়ি করতে জানা গেছে, আমাদের খুব কষ্ট হয়। জেলায় সরকারিভাবে শীতবস্ত্র এসেছে মাত্র 16,000। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসনের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা 30 লাখ টাকা পেয়েছিলাম নগদ টাকা, এবং সেই টাকা দিয়ে 8,640 পিস আমরা কম্বল কিনেছি। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও 7,500 কম্বল পাওয়া গেছে। সীমান্ত এই জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পৌষ ও মাঘের এই 2 মাসে পঞ্চগড়কে দুর্যোগ এলাকা ঘোষণা করে বিশেষ সহায়তার দাবি স্থানীয়দের। এখন পঞ্চগড়। মহাসড়কের সংজ্ঞায় স্পষ্ট, এখানে ধীরগতির কিংবা স্থানীয় যান চলাচলের কোনো সুযোগ নেই। অথচ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র একদম বিপরীত। প্রতিযোগিতা দিয়ে চলছে 3 হুইলার, উল্টো পথেও ছুটছে মহাসড়কের নিষিদ্ধ এই যান। অভিযোগ রয়েছে টোকেন মানি দিয়েই সড়কে উঠছে তারা। এদিকে পুলিশ বলছে যাত্রী ও চালকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চলাচলের জন্য মহাসড়ক যেখানে দ্রুত ও নিরাপদ হওয়ার কথা, সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাস ট্রাকের পাশেই চলছে 3 চাকার মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা। ফিডার রোড ও বাজার এলাকায় কোনো সংকেত বা লেন ছাড়াই হঠাৎ এসব যান ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় গাড়ি। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, মহাসড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। 100টা দুর্ঘটনার ভিতরে 80টা দুর্ঘটনা এই যে মারুতি অটোরিক্সা, এই যে ন্যাশনাল হাই রোড, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, অথচ এগুলোর ভিতরে উন্মুক্তভাবে চলতেছে। ওরা কোনো নিয়মকরণ, কোনো আইন, কোনো কিছু মানে না। অটোগুলো উল্টা, সিএনজিগুলো অটো, সিএনজি উল্টা না আসক, দুর্ঘটনা হইব না। এবারে ডেলি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির দুর্ঘটনা হয়, এখানে প্রচুর হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন না থাকার দোহাই দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ 3 হুইলার। আর দ্রুতগামী যানবাহন গন্তব্যে চলার পথে এসব ছোট যানবাহনকে বাঁচাতে গিয়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা। অভিযোগ আছে ঘাটে ঘাটে চাঁদা দিয়েই চলছে এই অবৈধ ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কারা নিচ্ছে এই চাঁদা, কার প্রশ্রয়ী বা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যে নেয় পুলিশ একটা চাঁদা ধরে, ওনারা 2600 টাকা জরিমানা করে আইনে, কিন্তু এইসব গাড়ি আইন দেওয়াটা ঠিক না। রিক্সা অ্যাক্সিডেন্ট হয় না, অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি, রিক্সা অ্যাক্সিডেন্ট কম। সম্প্রতি এই মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশা রক্ষা করতে গিয়ে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা। চলতি মাসে মাত্র 10 দিনেই এই মহাসড়কে 34টি দুর্ঘটনায় প্রাণ গেছে 22 জনের। প্রতিটি দুর্ঘটনার পর একই প্রশ্ন, এর দায় কার? নিয়মিত টহল, চেকপোস্ট আর অভিযান সবই আছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে মহাসড়কে অবৈধ যান চলাচল থামছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়ককে নিরাপদ করতে সবার আগে প্রয়োজন সচেতনতা ও সহযোগিতা। আমি যখন মামলা দেওয়ার পর আমি একই কাজ করছি, তাহলে আমার সমস্যা, চালক হিসাবে আমার সমস্যা, যাত্রী হিসাবে আমার সমস্যা। আমি জানি এই গাড়িটা মহাসড়কে চলা নিষিদ্ধ, আমি যাত্রী হিসেবে কেন এই গাড়িতে উঠি? আমি জানি এই গাড়িটা অবৈধ, কেন আমি এই গাড়িটা কেনা বেচা ব্যবসার সাথে আমি জড়িত হই? এই যে গাড়ি আমি মহাসড়কে চলতে দেয় না, এটার সাথে বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত আছে। আমার প্রত্যেকে যদি সচেতন হয়, তাহলে এটা নিয়ন্ত্রণ সহ। পুলিশের পক্ষে শুধু একা পুলিশকে দায়িত্ব দিয়ে দিলে এটা কঠিন হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সড়ক মহাসড়ককে নিরাপদ করতে চালকদের পাশাপাশি সচেতনতা জরুরি, যাত্রীদেরও। আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতাই পারে মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ঝালকাঠির মাঠে মাঠে এখন কুলের সমারোহ। একসময় পারিবারিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এই ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ব্যাপক পরিসরে। অল্প পুঁজি, কম ঝুঁকি আর ভালো লাভের সম্ভাবনায় কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঝালকাঠি থেকে আরো জানাচ্ছেন আলামিন তালুকদার। 2019 সাল থেকে ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। লাভজনক হওয়ায় ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে অনেক কৃষক ঝুঁকছেন কুল চাষে। ঝালকাঠির মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলার বিভিন্ন এলাকায় এখন সবুজ বাগানে ভরে উঠেছে মাঠ। বর্তমানে জেলায় বলসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল, থাই কুল, কাশ্মীরি কুল ও টক কুল সহ নানা জাতের কুলের চাষ হচ্ছে। কুল চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় 20 থেকে 22,000 টাকা। বর্তমানে প্রতি কেজি কুলের পাইকারি মূল্য 70 থেকে 80 টাকা। ফলে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। ঝালকাঠির কুলের চাহিদা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশের বিভিন্ন জেলা থেকেও পাইকাররা নিয়মিত এসে কুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। 8 বিঘা জমির উপরে আমাদের পর্যায়ে 2টা বাগান। এখানে আমার প্রায় 8 থেকে 10 জাতের কুল আছে। আমরা প্রথমে 1 জাতের কুল দিয়ে শুরু করছি। এলাকায় অনেক পর্যায় হইতে আছে, আমাদের দেখা দেখি তাতেও কর্মসংস্থান অনেক লোক হয়েছে। এই ধরনের বড়ই আছে, তো আমরা খাওয়ার জন্য কিছু বড়ই কিনছি, নিজস্ব ঘুরতে আসছি, দেখছি দাম মোটামুটি কম আছে। আমরা খাইলাম এখানে আইসা বিষমুক্ত, দামও খুব সস্তা। বাইরে থেকে যেটা, এর থেকে আপনার বাগানে আসলে একটু ভালো কম দামে পাওয়া যায়। কুল বড়ই আছে, টক বড়ই আছে, আপেল কুল বড়ই আছে। কেজি বেশি 100 টাকা, কুল বড়ই বেশি 150 টাকা কেজি, টক বড়ই 100 টাকা, বল বড়ই বেশি 120 টাকা কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় প্রায় 45 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 255 মেট্রিক টন। আমাদের যুবক সমাজ এই চাষাবাদে লাভবান হওয়ায় তারা এই চাষে আগ্রহ প্রকাশ করছে এবং এটি বাণিজ্যিকভাবে বেশ এই বাগানগুলো সম্প্রসারিত হচ্ছে। আমাদের উপসহকারী কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই বাগান সিজনের ব্যাপারে এবং বিভিন্ন বাগানগুলো যেন আরো সম্প্রসারিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ নিয়মিত প্রদান করে যাচ্ছেন। কৃষকের আর্থিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ফল চাষ। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। চুয়াডাঙ্গায় শীত আর হিমেল বাতাসের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা এবং ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতাল আর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক শুভ সকাল আপনাকে। চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন দেখছেন, আর সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি কিংবা সামাজিক কোনো উদ্যোগ দেখেছেন কিনা আপনি? লাইবা, শুভ সকাল। লাইবা, গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রার রেকর্ডের থেকে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। আর হিমেল বাতাসের কারণে কিন্তু শীতের অনুভবটা আসলে আজকে একটু বেশি। কুয়াশা না থাকলেও আসলে হিমেল বাতাসের কারণে শীত যেহেতু বেশি, সেই শীতে কাবু কিন্তু এই জনপদের মানুষ। সকাল থেকে সড়কে যে যারা বেরোয়েছে তারা কিন্তু শীতের পোশাক পরেই আসলে রাস্তায় বেরোয়েছে। খুব একটা মানুষজনের উপস্থিতি আজকে চোখে পড়েনি। আর অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু সড়কের পাশে যেই শ্রমিক, দিনমজুর যারা কাজের সন্ধানে বাসা থেকে বের হয়, তারা কিন্তু আসলে কাজ না পেয়ে অপেক্ষা করছিল। আর শীতের এই প্রকোপে সব থেকে বেশি কষ্টে আছে কিন্তু যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা বিশেষ করে মাঠে দেখেছি যারা কৃষক রয়েছে তারাও কিন্তু আসলে কষ্টে রয়েছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত 7 দিনে শীতজনিত রোগীর সংখ্যা আবারও বেড়েছে।
এই রোগীর মধ্যে কিন্তু শিশুদের সংখ্যাই বেশি। আর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে উপজেলার আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স আমি খোঁজ নিয়েছি। আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু যে পরিমাণে শয্যা সংখ্যা তার প্রায় 11 গুণ রোগী বেশি ভর্তি রয়েছে শীতজনিত রোগে। এইসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীরাই বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল সকালে। আবহাওয়া অফিস বলছে যে এই গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও সামনে কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে। তখন কিন্তু আসলে জনজীবন আবারও বিপর্যস্ত হয়ে পড়বে এবং শীত কিন্তু আসলে বাড়বে। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। লাইবা, চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানছিলাম অনেক চক্রবর্তীর কাছ থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনের কর্ডোবা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ কর্ডোবা প্রদেশের একটি এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা 6:45 এই ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, যাদের মধ্যে 25 জনের অবস্থা খুবই গুরুতর। নিহতদের মধ্যে একজন ট্রেনের চালক বলে জানা গেছে। ট্রেন দুটিতে অন্তত 400 যাত্রী ছিল। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত ঘিরে শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, আলোড়ন সৃষ্টি হয়েছে ব্রিটেনের রাজনীতিতেও। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে 8 ব্রিটিশ এমপি বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এতে রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, স্থগিতের পেছনের আসল কারণ ব্যাখ্যা করেছেন। পরিষেবা পুনরায় সচল করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতেও চেয়েছেন। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফুল ইসলাম চৌধুরী। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের 8 জন ব্রিটিশ এমপি একজোট হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলটিমেটাম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে এমন হস্তক্ষেপ বিরল ঘটনা। Since the cancellation has been on the agenda, obviously there's a huge reaction and response from the community saying they're not happy with this and actually they need more flights, not less. So I will do my best to find out and obviously work with my colleagues as well in the cross-party group in Bangladesh. ম্যানচেস্টারের ফ্লাইট কি কন্টিনিউ করবে, এটা নিয়ে কিছুদিন পর পর ফ্লাইট বন্ধ হচ্ছে, এই সংবাদ আমরা শুনতে চাই। এটা কন্টিনিউ হবে, যেভাবেই হোক সরকার সেটা ম্যানেজ করবে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালিত হতো। তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কথা চিন্তা করে এই ফ্লাইটটি চালু রাখা। ম্যানচেস্টার, ওল্ডহাম, বার্মিংহাম সবারই খুব সহজভাবে তারা সেই এয়ারপোর্টটি ব্যবহার করে বাংলাদেশে যেতে পারত। অনেক সময় চলে যায় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডনে এসে ফ্লাইট করাটা অনেক টাফ হয়ে যায়। আগে যেরকম ছিল সেভাবে বজায় থাকুক এবং এটার একটা দ্রুত সমাধান সুন্দরভাবে যেন হয়। 1 ফেব্রুয়ারির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ তত বাড়ছে। সবার দৃষ্টি এখন বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের দিকে। বিমান বাংলাদেশ কি বিশ্বস্ত যাত্রীদের গুরুত্ব দেবে, নাকি আভ্যন্তরীণ চাপের মুখে ঐতিহাসিক এই রুটটি স্থায়ীভাবে হারিয়ে যাবে? শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনিশ্চয়তায় পড়েছে ভারতের চাল রপ্তানি। ইরানে বিশেষ করে বাসমতি চালের 3 ভাগের 2 অংশ আসে ভারত থেকে। ইরানি মুদ্রার দরপতন ও ট্রাম্পের 25% শুল্ক হুমকিতে মুখ থুবড়ে পড়েছে তেহরান দিল্লির রপ্তানি বাণিজ্য। বকেয়া পরিশোধ করতে পারছে না আমদানিকারকেরা। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে জম্মু কাশ্মীরে বিক্ষোভ করেছে শত শত মানুষ। আরও জানাচ্ছেন তানভীর জনি। ইরানি মুদ্রার ব্যাপক দরপতন ও ভঙ্গুর অর্থনীতির প্রতিবাদে গেল ডিসেম্বরে আন্দোলনে নামে ইরানের ব্যবসায়ীরা। পরে তা দ্রুতই সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এর জেরে প্রায় 1 মাস ধরে শাটডাউন চলছে দেশ জুড়ে। এই সময় ইরানের প্রায় 50% বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে চলমান আন্দোলনে ক্ষতির পরিমাণ দেশটির জিডিপির প্রায় 10%।
ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হুমকিতে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য, যার বড় ধাক্কা লেগেছে ভারতের চালের রপ্তানির বাজারে। ভারতের বৃহত্তম চাল আমদানিকারক দেশ ইরান, বিশেষ করে বাসমতি চালের 2/3 আসে ভারত থেকে। ইরানে ভারতের প্রধান রপ্তানির মধ্যে বাসমতি চাল ছাড়াও রয়েছে ওষুধ, সবজি, শুকনো ফল, বাদাম, চা সহ বিভিন্ন যন্ত্রাংশ। চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও নিষেধাজ্ঞার জেরে রপ্তানি মূল্য পরিশোধ করতে পারছেন না ইরানের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। थोड़ा सर क्या होगा तो थोड़ी सेल कम हो सकती है, बाकी जिसकी रिक्वायरमेंट है या जिसको भी बेकरी प्रोडक्ट में यूज़ करते हैं। প্রতি বছর ইরানে প্রায় 6 লাখ টন বাসমতি চাল রপ্তানি করে ভারত। বর্তমান অস্থিরতার কারণে বাসমতি চাল রপ্তানির 2000 কোটি রুপির বকেয়া আটকে আছে। চরম অনিশ্চয়তার মধ্যে ইরানের রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। There has been a breakdown of communication between the Iranian importers and the exporters from India. This has resulted in huge piling of stocks at Iranian ports like Chabahar and Bandar Abbas. Even we have seen that a lot of cargoes are lying at Indian ports as well. This has led to a panic situation overall in the market. এর মধ্যে গেল সপ্তাহে ইরানের সঙ্গে বাণিজ্য করার সংশ্লিষ্ট দেশের উপর 25% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এছাড়া খাদ্য আমদানিকারকদের নিম্নহারে বৈদেশিক মুদ্রা সরবরাহের বিধানও বন্ধ করে দেয় ইরান সরকার। আমদানি ব্যয়বহুল হয়ে পড়ায় নতুন চুক্তিতেও যেতে রাজি হচ্ছে না ব্যবসায়ীরা। This is a time where we need new markets. With new markets, we also need to hold the share we have in the existing markets as well. And since Iran is our second largest market in the world, losing or even a small threat, a significant threat to that market share is a very concerning situation for the exporters and for the entire agriculture sector in India. এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের মুখে গেল শনিবার ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিক্ষোভ আপাতত কমে গেলেও নিরাপত্তার কারণে বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা জানায় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। ইরান সরকার ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখে বিক্ষোভ করে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ। খামেনির পোস্টার ও ব্যানার হাতে মিছিলে অংশ নেয় তারা। এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের নিন্দা জানায় বিক্ষোভকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব। আইসিই বিরোধী আন্দোলন দমাতে মিনেসোটায় সম্ভাব্য মোতায়েনের জন্য 1500 সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এদিকে এখনও রাস্তায় না নামলেও অঙ্গরাজ্যটির জননিরাপত্তার সহায়তায় ন্যাশনাল গার্ড প্রস্তুত বলে জানিয়েছে মিনেসোটার জননিরাপত্তা বিভাগ। তবে ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং আইসিই এজেন্টদের তৎপরতা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে মিনিয়াপলিসে। শনিবার অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় এর পক্ষে বিপক্ষের সমর্থকরা। আরও বিস্তারিত জানিয়েছেন অর্ণব প্রসাদ। তীব্র শীত কিংবা রাতের অন্ধকার কোনো কিছুই ঠেকাতে পারছে না মিনেসোটার আইসিই বিরোধী আন্দোলনকারীদের। অভিবাসী এজেন্ট শহর ছাড়ো এমন প্রতিবাদী স্লোগানে মুখর মিনিয়াপলিস শহর। শনিবার অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভে রণক্ষেত্র মিনিয়াপলিসের সিটি হল এলাকা। ট্রাম্প সমর্থক ও কট্টর ডানপন্থী কর্মী জ্যাক ল্যাংয়ের ডাকে মার্চ এগেইনস্ট মিনেসোটা ফ্রড ব্যানারে অভিবাসন বিরোধী নীতির পক্ষে সিটি হলের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় বিপরীত দিক থেকে আইসিই বিরোধী বিক্ষোভকারীরা তাদেরকে ঘিরে ফেললে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় জ্যাক ল্যাংকে। আলোচিত ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দোষী সাব্যস্তদের একজন ল্যাং, যাকে সম্প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেপ্তার ও ধরপাকড় না চালানোর নির্দেশনা দিয়েছেন। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটি মেনে চলতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে মিনিয়াপলিসের বাসিন্দারা। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের নামে মিনেসোটায় অন্তত 3000 আইসিই এজেন্ট নিয়োগ দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও বৃহস্পতিবার বিশেষ আইন জারি করে অঙ্গরাজ্যটিতে সেনা পাঠানোর হুঁশিয়ারিও দেয়া হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের লোমহর্ষক ঘটনার বর্ণনা করেছেন তার ছেলে মাদুরো গুয়েরা। যুক্তরাষ্ট্রের আক্রমণের ভয়াবহ সেদিনের রাতের অভিজ্ঞতা তুলে ধরে অবিলম্বে বাবা মায়ের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির আহ্বান জানিয়ে চিঠি লিখেছে ক্ষমতাসীন দলটির শত শত সমর্থক। আরও জানাচ্ছেন তানভীর জনি। গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বন্দী করা হয় যুক্তরাষ্ট্রের একটি কারাগারে। তার মামলাটি এখনও বিচারাধীন আছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় শতাধিক নিহত ও বহু মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে সেদিনের রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা করেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। অপহরণের সময় তার বাবার সঙ্গে শত চেষ্টা করেও কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গুয়েরা। Cuando escuchamos la primera explosión del misil y luego la segunda en Caracas, yo ahí empecé a hacer llamadas a ver qué estaba pasando y de una vez yo deduje. মাদুরোর ছেলের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে বাবা মাদুরো ও মা ফ্লোরেসের মুক্তি এবং তাদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি। Estábamos bajo un ataque. এদিকে মাদুরোকে আটকের পর থেকেই ভেনেজুয়েলা জুড়ে বিক্ষোভ করে আসছে তার দলের সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার ক্ষমতাসীন দল পিএসইউভি এর সমর্থকেরা রাজধানী কারাকাসে জড়ো হয়ে সমাবেশ করে। এ সময় নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি ফ্লোরেসের মুক্তির আহ্বান জানিয়ে চিঠি লিখে শত শত মানুষ। হাতে লেখা এসব চিঠির বার্তাই ছিল, আমরা আমাদের রাষ্ট্রপতিকে ফেরত চাই। Exigimos al presidente de los Estados Unidos, el cual ha violado todos los derechos constitucionales. Está establecido como secuestrado, como él sí es realmente un preso político. Y bueno, para eso, para que exigiendo la pronta liberación y que regresen a casa pronto. En cada momento que es inevitable, no me había salido una lágrima en todo este tiempo. দেশটির বেশ কয়েকটি রাজ্যে একই রকম চিঠি লেখা এবং সেগুলো সংগ্রহের আয়োজন করা হয়। সরকারপন্থী গোষ্ঠীগুলোর ধারাবাহিক সমাবেশ ও প্রতিবাদের অংশ হয়ে ওঠে এই চিঠি। তানভীর জনি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। বিপিএল এ খাবারের দাম নিয়ে মুখোমুখি অবস্থানের দর্শক এবং দোকান মালিকরা। দর্শকদের দাবি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাদের। যদিও দোকানদাররা বলছেন নির্ধারিত মূল্য তালিকা থেকেও কম দামে খাবার বিক্রি করছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। বিপিএল এর দ্বাদশ আসরে ঢাকা পর্বে প্রায় প্রতিদিনই দেখা গেছে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি। প্রিয় দলকে গলা ফাটিয়ে সমর্থন দিতে দূর দূরান্ত থেকে স্টেডিয়ামে এলেও দর্শকরাই যেন প্রহসনের শিকার। স্টেডিয়ামে খাবারের বাড়তি দামের অভিযোগ পুরনো। গত বিপিএলে স্টেডিয়ামে খাবারের দাম নিয়ন্ত্রণে বিসিবি থেকে ছিল কড়া নির্দেশনা, তবে এবার যেন দেখা গেল পুরনো চিত্রই। বিসিবি থেকে নির্ধারিত মূল্য তালিকা দেওয়া হলেও খাবারের অতিরিক্ত দামের অভিযোগ দর্শকদের মুখে মুখে। পানির মূল্যটা সবথেকে একটু বেশি আর কি, খাবারের মূল্যের ভিতরে পানির দামটা বেশি। পুরো একটা বটল 100 টাকা নেয় আর কি, এটা প্রাইসটা অ্যাকচুয়ালি অনেক বেশি। বাচ্চা আসলে দেখা যায় অনেক সময় বাচ্চার খাবার নিয়ে আসতে হয়, যেটা আমরা স্টেডিয়ামে পাই না, এগুলো তো আমাদের আনতেও দেয় না। আবার স্টেডিয়ামে যেটা পাই সেটা হচ্ছে প্রাইসটা অনেক বেশি থাকে। 10 টাকায় এক গ্লাস পানি কিনে কেন খেতে হবে? 40 টাকার বোতল 80 টাকার বোতল 50 টাকা। 1 লিটার পানি আমাদের কেন 100 টাকাতে কিনে খেতে হবে? স্টেডিয়ামের ভিতরে একটু দাম বেশি থাকবে কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছে, এটার জন্য খুবই 10 টাকার জিনিস 20 টাকা নিতেছে। একটা চিপ, এক প্যাকেট চিপ সাধারণত 10 টাকা, ওটা স্টেডিয়াম হিসেবে 15 টাকা নেই, কিন্তু নিতেছে 20 টাকা ভাই। অবশ্য খাবারের অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দোকানদাররা। ক্ষেত্রবিশেষে স্বাভাবিক মূল্যের চেয়েও কম দামে খাবার বিক্রির কথা জানিয়েছেন তারা। চিকেন ফ্রাই বার্গার 150, এটা 100 করে, পিৎজা 150। রেট সবগুলোর মানে বাইরের যে রেট সে রেট সেম রেটই, কিন্তু জিনিসগুলো অনেক ফ্রেশ ভালো আজকের। দর্শকের তো চাহিদা কম, দর্শক কম, এই জন্য আমরা বিসিবি যে রেট দিছি এই রেট থেকে আরো কম রেটে বিক্রি করতেছি। এখানে যেগুলো প্রোডাক্ট আছে বলছেন আপনার বিসিবিতে যে নির্ধারিত রেটটা আছে এটা আপনার অনেক কমে বিক্রি করছি। আমাদের যে খরচটা, এই খরচটা তো দিতে হবে, তাই না? আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আসছি, তাহলে আমাদের একটা খরচ আছে, আমরা এখানে থাকতেছি ওই অনুযায়ী আমাদের একটা খরচ আছে, ওইটা তো চালাইতে হবে, তাই না? এ বিষয়ে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন বা মেসেজের উত্তর দেননি। খেলার মাঠের প্রাণ কিন্তু দর্শকরাই।
বলা হয় ক্রিকেটের দ্বাদশ ব্যক্তির সমর্থকরা। কিন্তু সেই বড় স্টেক হোল্ডারদের কথা ভেবে বিসিবিকে খাবারের দাম আরেকটু কমিয়ে রাখতে পারে না? এক্ষেত্রে কিন্তু যা দেখার দেখতে হবে বিসিবিকেই। মিরপুর থেকে আসাদুজ্জামান লিটন, এখন। শেষ করছে এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ, দিনভর নানা কর্মসূচি। মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ জামায়াতের, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, ভোটে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এনসিপি। ইসির নির্দেশনা ও মন্ত্রণালয়ের বরাদ্দের পরও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসিটিভি, সরকারি দপ্তরের নিষেধাজ্ঞায় বিভ্রান্তি। বয়লারের টিউব ফেটে যাওয়ায় বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এলপিজি সংকট কাটাতে আমদানির অনুমতি পেল ডিপিসি। নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 হুইলারের দাপট, উল্টো পথে চলাচল, টোকেন মানি দিয়ে সড়কে ওঠার অভিযোগ। এবং স্পেনের কর্ডোবা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 21 জনের মৃত্যু, আরো 25 জনের অবস্থা গুরুতর, আহত শতাধিক। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।